সালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে এমআরসিএস এর একটা বিশেষ সেশন, মাস্টারিং এমআরসিএস। এটা যারা এমআরসিএস পরীক্ষা দেন তাদের জন্য অনেক প্রিয় একটি জনপ্রিয় সেশন, যেটা প্রত্যেক সপ্তাহেই প্রায় আমরা বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করি। আজকে উপস্থিত আছি আমি ডক্টর আবুল বাশার, কোলোরেক্টাল সার্জারি রেসিডেন্ট হিসেবে আছি, এমআরসিএস পার্টে করেছি। আজকে আমাদের আমি মূলত রিকলের ক্ষেত্রে কোলোরেক্টাল সার্জারির যে প্রশ্নগুলো আছে সেখান থেকে আমি 5টা প্রশ্ন নিয়ে এসেছি যে একটু ডিটেলস আলোচনা করার জন্য। এই প্রশ্নগুলো যাতে আমাদের এখান থেকে যেরকম ভাবেই প্রশ্ন আসুক, সেখানে প্রশ্নগুলো যাতে ভুল না হয়। কোলোরেক্টাল সার্জারি থেকে 5টার মতো প্রশ্ন আসে। তো এর মতো যদি খেয়াল করি, এই প্রশ্নগুলো একেবারে কিছু কিছু জায়গা থেকেই আসে, খুব বেশি ডিটেলস জায়গা থেকে আসে না। তো প্রশ্নগুলো যদি আমরা বুঝে পড়ি তাহলে আমাদের জন্য ভালো হবে। বিশেষ করে রোজা থাকা অবস্থায় কোনো কিছু মাথায় ঢোকানো কষ্ট, তবু যারা লাইভ দেখছেন বা লাইভে আছেন তাদেরকে, বা পরবর্তীতে দেখবেন তাদেরকে, এই এতটুকু অংশ অল্প সময় আমরা যাতে একটু মনোযোগ সহকারে ক্লাসটা করে যতটুকু বিষয় আমাদের বোঝা দরকার সেটা যাতে বুঝে ফেলি। আচ্ছা, আমি প্রথমে যে রিকলের প্রশ্নটা নিয়ে আসছি, একটু খেয়াল করেন। এখানে বলা আছে, এ 34-year-old woman present with fecal incontinence after two difficult obstetric deliveries, one with forceps and one requiring a large episiotomy. On examination, she has obvious sphincter weakness. Which of the following is the most useful diagnostic investigation? তার মানে বোঝা যাচ্ছে এখানে আমার কিন্তু ডায়াগনোসিস সবকিছু বলেই দিছে যে তার স্ফিংটার উইকনেস আছে এবং ফোর্সফুল ডেলিভারিরও হিস্ট্রি আছে। একটা হচ্ছে ফরসেপ ডেলিভারি, আরেকটা হচ্ছে ইপিসিওটমি করার মাধ্যমে তার, যাই হোক, স্ফিংটার ইনজুরি হয়েছে, এই কারণে স্ফিংটারের উইকনেস আছে। এখন বলছে কোন ইনভেস্টিগেশন গুলো আমাদের এক্ষেত্রে করা উচিত। এখানে দেখেন, অ্যানোরেক্টাল ম্যানোমেট্রি, এটা নিয়ে আমি একটু পরে বলছি। এটা হবে আমাদের অ্যান্সার। কেন এই অ্যান্সারটা হবে সেটা ইলাবোরেট করলে যদি দেখা যায়, বি নাম্বারে বলা আছে ব্যারিয়াম ইনেমা। আচ্ছা, ব্যারিয়াম ইনেমা করলে আমরা কোনো অবস্ট্রাকশন আছে কিনা সেটা বুঝতে পারবো আলটিমেটলি। হ্যাঁ, এটাতে কিন্তু আমরা কোনো স্ফিংটারের ফাংশন আছে কিনা সেটা বুঝতে পারবো না। এন্ডোএনাল আল্ট্রাসাউন্ড, এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। এখানে করলে আলটিমেটলি আমরা যে জিনিসটা বুঝতে পারবো সেটা হলো আমাদের স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, স্ট্রাকচারটা কোনো জায়গায় ডিফিসিয়েট আছে কিনা সেটা বুঝতে পারবো। আমরা কিন্তু এখানে ফিজিওলজি বুঝতে পারি না, এখানে অ্যানাটমিটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, তো এটা মূলত আমার ফিজিওলজিক্যাল উইকনেসও তো হতে পারে, ঠিক না? আমাদের স্ট্রাকচার ডেফিসিট নাই, কিন্তু সেটা উইকনেস আছে কোনো কারণে নার্ভের ইনজুরির কারণে উইকনেস হয়েছে। তো সেটা কিন্তু আমরা অ্যান্ড্রোঅ্যানাল আল্ট্রাসোনোগ্রাফিতে ভালোভাবে বুঝতে পারবো না। স্ট্রাকচারটা দেখতে পাবো যে কোনো জায়গায় ডেফিসিট আছে কিনা, স্ফিংটারটা। ডি নাম্বারে বলা আছে পেলভিক ফ্লোর ইলেকট্রোমায়োগ্রাফি। এই জিনিসটাও যদি খেয়াল করি, ইলেকট্রোমায়োগ্রাফিতেও আলটিমেটলি আমরা নার্ভিং ফাংশনগুলো এবং মাসেলের ফাংশনগুলো বুঝতে পারবো। এখন এটা আমাদের এত অ্যাভেলেবেল না, বা এটাতেও আমাদের আলটিমেটলি মানে বৃহত্তর স্বার্থে যখন আমরা অ্যানোরেক্টাল ম্যানোমেট্রিতেও বুঝতে পারবো না, তখন এটা করতে পারি, কিন্তু এত অ্যাভেলেবেল না। প্রোক্টোমেট্রোগ্রাম, এখানে যদি আমরা খেয়াল করি অ্যানাল ক্যানালের যে স্টাডি, সেখানেও কিন্তু আমরা আলাদা করে সেটা, আমাদের যে উদ্দেশ্য, আমরা কোনো এক্সেসিভ ইনভেস্টিগেশন করব না। আবার হচ্ছে আমাদের যতটুকু দরকার, আমাদের যতটুকু ফাংশন দরকার ততটুকু আমরা পেয়ে যাব। এটা দেখেন অ্যানাল ক্যানালের অ্যানাটমিটা আমরা একটু যদি আলোচনা করি, দেখেন উপরে রেকটাম অংশ দেখানো হয়েছে আর নিচে অ্যানাল ক্যানাল দেখানো হয়েছে। রেকটামে দেখেন আমাদের এখানে কিন্তু লঙ্গিচুডিনাল মাসেল থাকছে, লঙ্গিচুডিনাল মাসেল থাকছে আর নিচে হচ্ছে সার্কুলার মাসেল থাকছে। ঠিক আছে, তারপরে দেখেন লেকটারের মধ্যে এই যে আমাদের সার্কুলার মাসেলটা এর ভিতরের দিকে ইভার্টেড হয়ে এটা আমাদের কি কি তৈরি করে, ভালভ অফ হস্টন তৈরি করে। এরপরে যখন আমাদের লঙ্গিচুডিনাল মাসেল এবং সার্কুলার মাসেল, দেখেন এখানে খেয়াল করলে বোঝা যায় আমাদের সার্কুলার মাসেলটা নিচের দিকে ইন্টারনাল স্ফিংটার হিসেবে কন্টিনিউ করে। কি বললাম, সার্কুলার মাসেলটা নিচের দিকে, রেকটামে যে সার্কুলার মাসেল থাকে সেটা নিচের দিকে ইন্টারনাল অ্যানাল স্ফিংটার হিসেবে কন্টিনিউশন করছে। করার পরে দেখেন আমাদের বাইরের দিকে আছে হচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার। তো এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারের মধ্যে বেশ কয়েকটা ফাইবার আছে, আমাদের কিন্তু সুপারফিশিয়াল অংশ আছে, কিছু ডিপ অংশ আছে। হ্যাঁ, এখন কিছু সাবকিউটেনিয়াস অংশ আছে। সো আলটিমেটলি আমরা যদি এই অংশগুলোকে দেখি এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, এই এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারই মূলত আমাদের কি করে, এটাই হচ্ছে আমাদের ভলান্টারি কন্ট্রোল করে, আমাদের হচ্ছে অ্যানাল কন্টিনেন্সটা মেনটেন করে।
ঠিক আছে, এখানে দেখেন এটা আমাদের ভলেন্টারিলি পুরিনডাল নার্ভ দ্বারা সাপ্লাই হয়, এটা আমাদের ভলেন্টারি রিফ্লেক্সটা কন্ট্রোল করে। কিন্তু ইন্টারনাল অ্যানাল স্ফিংটার এটা কিসের সাথে রিলেটেড? এটা মূলত রেস্টিং অবস্থায় আমার কি বলে অ্যানাল টোনটা কিরকম হবে সেই বিষয়টা নির্ভর করে কোনটার উপর? ইন্টারনাল অ্যানাল স্ফিংটার। এখানে কিন্তু আমাদের সোমাটিক সাপ্লাই নাই, এখানে অটোনমিক সাপ্লাই আছে, যেটা হচ্ছে আমাদের রিল্যাক্স অবস্থায় টোনটা মেনটেন করে। যদি ইন্টারনাল ইনজুরি হয় ইন্টারনাল স্ফিংটারে, তাহলে আমাদের টোনটা একেবারে হাইপোটোনিক হয়ে যায়, টোনটা নষ্ট হয়ে যায় রেস্টিং অবস্থায়। আর যখন আমরা স্কুইজ করতে বলি পেশেন্টকে, স্কুইজ করতে বললে তখন আমরা এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারের ফাংশনটা মূলত বুঝতে পারি। তাহলে ইন্টারনাল অ্যানাল স্ফিংটার, এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার দুইটা জিনিস আমরা এখানে দেখলাম। এছাড়া আমরা দেখেন এখানে আমরা কিন্তু ডেন্টেড লাইনও দেখতে পাচ্ছি। ঠিক আছে, ডেন্টেড লাইনও দেখতে পাচ্ছি যেখানে আসে অ্যানাল কলামগুলো শেষ হয়ে গেছে, এবং আমরা নিচের দিকে কিন্তু একটা এক্সটার্নাল স্ফিংটার এবং ইন্টারনাল স্ফিংটারের মাঝখানে ইন্টার স্ফিংটারি গ্রুপও দেখতে পাচ্ছি। যাই হোক, সেটা তো আজকে আমাদের আলোচনার বিষয় না, যেহেতু আমরা ইনভেস্টিগেশন নিয়ে আলোচনা করছি। সেই ক্ষেত্রে যখন অ্যানোরেক্টাল মেনোমেট্রি আমরা করি, যখন প্রোবকে অ্যানাল ক্যানেল দিয়ে ঢুকানো হয়, তখন একবার রেস্টিং অবস্থায় আমাদের টোনটা দেখা হয় কিরকম টোন আছে। তার মানে এখানে আমরা ইন্টারনাল অ্যানাল স্ফিংটার এর যে ফাংশনটা, তার কতটুকু ফিজিওলজি ইনটেক্ট আছে সেটা বুঝতে পারি। সেরকম ভাবে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারের টোনটাও আমরা কিন্তু বুঝতে পারি যখন পেশেন্টকে আমরা স্কুইজিং করতে বলি। তাহলে আমরা এই অ্যানোরেক্টাল ম্যানোমেট্রিতে প্রোব ঢুকিয়ে আমরা বিভিন্ন স্টেজে ফাংশন মানে আহ, চাপটা দেখার মাধ্যমে, প্রেসারটা দেখার মাধ্যমে আমরা ইন্টারনাল অ্যানাল স্ফিংটার এবং এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার দুইটার ফাংশনই কিন্তু আমরা বুঝতে পারি। বেরিলাবে যে কথাটা লেখা আছে দেখেন, এখানে হচ্ছে পেরিনিয়াল পজিশন অ্যান্ড ডিগ্রি অফ ডিসেন্ট অন স্ট্রেইনিং ক্যান বি কোয়ান্টিফাইড অ্যান্ড দ্য ফাংশনাল অ্যানাল লেন্থ। অ্যানাল লেন্থটা আমরা বুঝতে পারি, রেস্টিং টোন যেটা আমাদের কিসে রিফ্লেক্ট করে, যেটা আমরা ইন্টারনাল স্ফিংটারের অ্যাক্টিভিটি রিফ্লেক্ট করে, এবং স্কুইজ ইনক্রিমেন্ট মানে স্কুইজ করার মাধ্যমে টোনটা আমার কতটুকু বৃদ্ধি পাইছে সেটাও আমরা বুঝতে পারি। এটা মূলত আমার কি বোঝায়? এটা আমার এক্সটার্নাল স্ফিংটারের ফাংশনটা বোঝায়। এই সব কিছুই কিন্তু আলটিমেটলি আমরা এই অ্যানোরেক্টাল ম্যানোমেট্রিতে বুঝতে পারছি। ঠিক আছে, তার মানে এখানে আমরা যদি অ্যানাটমিটা খেয়াল করি, আমরা অ্যানাল প্রোবটা ঢুকাবো, ঢোকার পরে ভিতরে যে প্রেশারটা আছে সেটা দেখবো, সেটা আমার রেস্টিং অবস্থায় বোঝা যাবে, এবং যখন স্কুইজ করতে বলবো তখন প্রেশার কতটুকু আছে সেটাও আমরা বুঝতে পারবো। তো আলটিমেটলি স্ফিংটারের যে ট্রুলি ফাংশনটা, ইন্টারনাল স্ফিংটার এবং এক্সটার্নাল স্ফিংটার দুইটাই কিন্তু আমরা অ্যানোরেক্টাল ম্যানোমেট্রির মাধ্যমে দেখতে পাচ্ছি। এই জন্য যেখানে মোস্ট ইউজফুল ইনভেস্টিগেশন বলছে, সেখানে মূলত আমরা কি দেখতে পাচ্ছি? অ্যানোরেক্টাল ম্যানোমেট্রির মাধ্যমে আমরা এই ইনভেস্টিগেশন করে অ্যানাল ক্যানেলের যে স্ফিংটার আছে, ইন্টারনাল অ্যানাল স্ফিংটার এবং এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার দুইটার ফাংশনই বুঝতে পারছি। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে আমার স্ফিংটার উইকনেস হলে আমরা কোন পরীক্ষাটা করব, বাকিগুলো কেন করছি না। অ্যান্ট্রোঅ্যানাল এন্ডোঅ্যানাল আল্ট্রাসাউন্ড যেটা আছে, ইন্টারলুমিনাল আল্ট্রাসাউন্ড, সেটাতে কিন্তু আমরা স্ট্রাকচারটা বুঝতে পারবো কোনো জায়গায় ডেফিসিয়েট আছে কিনা, কিন্তু ওইটাতে আমরা মাসেলের পাওয়ার গুলো নষ্ট হয়েছে কিনা সেটা কিন্তু বুঝতে পারবো না। ঠিক আছে, সো এই জিনিসটা স্ট্রাকচার যখন দেখা হয় আমাদের স্ফিংটার কমপ্লেক্সের, তখন আমরা এন্ডোঅ্যানাল আল্ট্রাসাউন্ড করতে পারি। যাই হোক, এরপরে আমরা পরের প্রশ্নে যদি যেতে চাই, তাহলে কি বলা আছে? A 23-year-old man presented to the surgical clinic with inguinal hernia. তার ইনগুইনাল হার্নিয়া হয়েছে। এরপরে অন এক্সামিনেশন হি হ্যাজ এ স্মল ডিরেক্ট হার্নিয়া। ঠিক আছে, এক্সামিনেশন করে আমরা ডিরেক্ট একটা হার্নিয়া পাইছি। হাউএভার ইউ অলসো নোটিস দ্যাট হি হ্যাজ পিগমেন্টেড স্পোর্স অ্যারাউন্ড হিজ মাউথ অ্যান্ড হিজ পাম অ্যান্ড সোল। তাহলে মাউথে এবং পাম অ্যান্ড সোলে তার হচ্ছে পিগমেন্টেড স্টোন আছে, হাইপার পিগমেন্টেড স্টোন আছে। ঠিক আছে, যেটাকে আমরা মেলানোসিস বলি। ইন হিজ হিস্ট্রি he underwent a reduction of an interception aged 12 years. তার মানে তার একটা ইন্টারসেপশনেরও হিস্ট্রি ছিল। ঠিক আছে, তাহলে সেটা 12 বছর বয়সে তার হচ্ছে সেই অপারেশনটা করা হয়েছে। তারপর বলা আছে which of the following lesions is most likely to be identified if a colonoscopy were performed. এখন বলছে যে কোন লেশনটা আমরা আইডেন্টিফাই করতে পারি যদি আমরা কোলোনোস্কোপি করে দেখি। তাহলে এই বিষয়টা দেখেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা কিন্তু রিকল থেকে একটা প্রশ্ন নেওয়া। তাহলে এখানে দেখেন বেশ কয়েকটা ফিচার দেওয়া আছে। একটা তার ডিরেক্ট হার্নিয়া নিয়ে আসছে, তারপর হচ্ছে দেওয়া আছে তার হাইপার মেলানোসিস আছে, তারপর দেওয়া হচ্ছে ইন্টারসেপশনের হিস্ট্রি আছে।
এখন বলছে ডায়াগনোসিস করতে বলেনি, বলছে কোলনে আমরা কি ফাইন্ডিংস পাবো। তাহলে আগে তার মানে আমার ডায়াগনোসিসটা বুঝতে হবে। আমরা দেখি পরজিগার সিনড্রোম। পরজিগার সিনড্রোমে আমার কি হয়, ইজ এ অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার, এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, ঠিক আছে। এখানে কি কি আমরা পাই দেখেন, ডেভেলপমেন্ট অফ বিনাইন হেমাটোমা। এই পরজিগার সিনড্রোমে আমার হচ্ছে বিনাইন হেমাটোমা ইন দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। তাহলে হেমাটোমার একটা ফিচার থাকবে। হেমাটোমাটা বিষয়টা আসলে কি, হেমাটোমা জিনিসটা আসলে কি, হেমাটোমা হচ্ছে বিনাইন টিউমার একটা, যেখানে হচ্ছে এখানে ফাউল ডেভেলপমেন্ট থাকবে একটা অর্গানে, ঠিক আছে। ফাউল ডেভেলপমেন্ট থাকার কারণে একটা ম্যালফরমেশন তৈরি হবে, ঠিক আছে, একটা ম্যালফরমেশন তৈরি হবে। তাহলে এই জিনিসটা একটা খেয়াল করেন, হেমাটোমাতে ম্যালফরমেশন তৈরি হবে একটা অর্গানে। তার মানে একটা সহজ উদাহরণ যদি দিই, আমাদের হচ্ছে নর্মাল যে স্ট্রাকচার নর্মাল জায়গায় থাকবে, কিন্তু সেটা এলোমেলো ভাবে থাকবে, এটা হচ্ছে হেমাটোমা। তাহলে আমরা কি করতেছি, পরজিগার সিনড্রোমে হেমাটোমা পাচ্ছি। হেমাটোমা পাওয়ার পরে এরপরে কি কি জিনিস আছে এখানে দেখেন, এখানে গুরুত্বপূর্ণ যে একটা ফিজিক্যাল সাইন, সেটা কি, হাইপার পিগমেন্টেড লেশন ইন দ্য লিভস অ্যান্ড ওরাল মিউকোসা। লিভস এবং ওরাল মিউকোসাতে হাইপার পিগমেন্টেড লেশন থাকবে। মি আমাদের লিভস এবং ওরাল মিউকোসা সেটাও মিলে গেছে, মেলানোসিস, ঠিক না। তাহলে এটা পরজিগার সিনড্রোমের একটা গুরুত্বপূর্ণ ফিচার। তারপরে দেওয়া আছে দ্য মেইন ক্লিনিক্যাল রিস্ক আর স্মল বাউল ইন্টারসেপশন ইন চিলড্রেন। তাহলে দেখেন, বাউলের যে ছোট বাচ্চাদের ইন্টারসেপশনের হিস্ট্রি থাকবে, ঠিক আছে। তারপর ডিরেক্ট হার্নিয়া আছে, তার মানে আগে যেহেতু তার সার্জারি হয়েছে, এই জন্য ওই পেশেন্টটা ডিরেক্ট হার্নিয়া ডেভেলপ করছে, ঠিক আছে, হয়তো সেটা ইনজুরি হওয়ার কারণে, ঠিক আছে। এই জিনিসটা তাহলে অ্যাবডোমিনাল ওয়ালের ইনজুরি হওয়ার কারণে আমাদের পোস্টেরিয়র ইঙ্গুইনাল যে ওয়ালটা আছে, সেই ওয়ালটার ইনজুরি হওয়ার কারণে, নার্ভে ইনজুরি হওয়ার কারণে, সেটা উইক হওয়ার কারণে সেখানে হার্নিয়া ডেভেলপ করতে পারে কিন্তু, ঠিক আছে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমরা কয়েকটা ফিচার পাচ্ছি। তার হচ্ছে আমরা হেমাটোমা পাবো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে, এছাড়া আমরা হাইপার পিগমেন্টেড লিপস অ্যান্ড ওরাল মিউকোসা পাবো। আচ্ছা, লিপস এবং ওরাল মিউকোসা হাইপার পিগমেন্টেড হবে। এছাড়া আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, পরজিগা সিনড্রোমে কি হবে, সেটা হলো আমাদের ইন্টারসেপশনের হিস্ট্রি থাকবে, ঠিক আছে। এটা মূলত কি জন্য হয়, এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম 19 নাম্বার ক্রোমোজোমে যদি এসটিকে 11 জিনের মিউটেশন হয়, তাহলে মূলত এই পরজিগা সিনড্রোমটা ডেভেলপ করে। তাহলে ফিচার আমরা কি কি পাইলাম, যেটা আমি যে এক নাগারে বলি, সেটা হচ্ছে আমরা কি পাচ্ছি, একটা ইন্টারসাসেপশনের হিস্ট্রি পাচ্ছি, ইন্টারসাসেপশনের হিস্ট্রি পাচ্ছি। তারপর যে জিনিসটা পাচ্ছি, সেটা হচ্ছে আমরা পাচ্ছি হেমাটোমা অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। এবং আরেকটা জিনিস কি পাচ্ছি, সেটা হচ্ছে মেলানোসিস বা হাইপার পিগমেন্টেশন অফ দ্য লিভস অ্যান্ড ওরাল মিউকোসা। তাহলে দেখেন এই কয়েকটা জিনিস আমরা পাচ্ছি। এখন প্রশ্নটাতে আসি, প্রশ্নটাতে ফিচার দিছে হচ্ছে ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়ার একটা ফিচার দিছে। সো এটা আমাদের জন্য এখান সাথে রিলেটেড না, কিন্তু তার একটা যেহেতু হিস্ট্রির দিছে, অপারেশনের হিস্ট্রি দিছে, রিডাকশন অফ ইন্টারসেপশন, তাহলে আলটিমেটলি এই কারণে ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়াটা হতে পারে। এরপরে যে কথাটা বলছে, হাইপার মেলানোসিসের কথা বলছে, তাহলে এই ফিচারটা মিলে গেছে, এবং ইন্টারসেপশন আছে, এটাও মিলে গেছে। তার মানে এখন বলছে কোলোনোস্কোপি করে আপনি কি পাবেন, এই প্রশ্নটা সেটাই জানতে চাইছে। তাহলে আমরা কি পাবো, আমরা দেখলাম যেহেতু পরজিগার সিনড্রোম এটা ডায়াগনোসিস হবে, তাহলে আমরা হেমাটোমা পাবো কোলোনোস্কোপি করে, ঠিক আছে। এটা একটা ফাউল অর্গানাইজেশন অফ এ অর্গান, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নর্মাল স্ট্রাকচার নর্মাল জায়গায় থাকবে, কিন্তু ওরিয়েন্টেশনটা ভিন্নভাবে থাকবে। এটাই হচ্ছে আমার মূলত পরজিগার সিনড্রোম। তাহলে পরজিগার সিনড্রোমটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু আমরা দেখলাম, যেটা সাধারণত আমাদের এফসিবিএস পার্ট 1 পরীক্ষায় সার্জারি ফ্যাকাল্টির জন্য এত বেশি দরকার হয় না। তাহলে পর্যায়ক্রমিক সিনড্রোমের এই ফিচারগুলো কিন্তু আমাদেরকে পড়ে ফেলতে হবে। তারপর একটা প্রশ্নতে চলে আসি, কি বলছে, হুইচ স্টেটমেন্ট বেস্ট ডিসক্রাইবস এ ডিপ সি কোলন ক্যান্সার। আচ্ছা, এই কোলন ক্যান্সারের স্টেজিং গুলো আমাদের এমআরসিএস এর জন্য পড়া লাগে, টিএনএম স্টেজিং, ডিউস স্টেজিং, দুইটাই বলছে। তাহলে স্টেজিংটা আমরা যদি আগে একটু দেখে নিই, একটু খেয়াল করেন, ডিউস স্টেজিং ফর কোলোরেক্টাল ক্যান্সার কি বলছে এ নাম্বারে, ইনভেশন অফ বাট নট ব্রিচ দ্য মাস্কুলারিস প্রোপিয়া। তাহলে এটা কি হচ্ছে, আমাদের মাস্কুলারিস প্রোপিয়া এই জায়গাটাকে সে ইনভেশন করবে, কিন্তু ওইটাকে ক্রস করে এখন সে যায়নি। এটা যদি রেক্টাল লেয়ার হয়,
ঠিক আছে, সেখানে আমাদের কি বলছে যে আমাদের হচ্ছে মাসেল লেয়ার, সবার বাইরে সেরোসা, এবং তার আগে যে মাসেল লেয়ার, সেই মাসেল লেয়ারটাকে সে ইনভলভ করবে কিন্তু সেটাকে ইনভেট করেনি। তাহলে সেটা কি হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমাদের ডিউকস এ স্টেজিং। তারপরে বি স্টেজিং এ কি বলছে, ব্রিজিং অফ দ্য মাস্কুলারিজি প্রোপিয়া বাট নট ইনভলভিং দ্য নোটস। তার মানে সেটা আমার বাইরের লেয়ারটাকে, সেরোসাটাকে ধরে ফেলছে, বাইরের সেরোসার লেয়ারটাকে ধরে ফেলছে মাস্কুলারিস প্রোপিয়াকে ভেদ করে, কিন্তু সেটা লিম্ফ নোডকে, আশেপাশে যে লিম্ফ নোড গুলো আছে সেগুলোকে এখনো ধরেনি। তাহলে এটা কি হচ্ছে, আমার ডিউস বি স্টেজিং। আর সি নাম্বারে বলা আছে লিম্ফ নোড ইনভলভ হইলে। তাহলে আমি এই জিনিসটা খেয়াল করেন, একটু দেখা যাচ্ছে এখানে ডিউস, কিন্তু ডিউস ডি বলে কোনো কিন্তু স্টেজিং নাই। ডিউস ডি এর ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, ডিউস ডিটা আমাদের আলাদা কোনো স্টেজিং নাই, কিন্তু ডিউস ডিটা আমাদের মেটাস্টেটিক ডিজিজ বলার জন্য সেটার মডিফিকেশন করা হয়েছে। তাহলে আমরা যদি খেয়াল করি, ডিউস স্টেজিং এর এম নাম্বারে কি হচ্ছে, আমাদের হচ্ছে মাস্কুলারিস লেয়ারটাকে, মাস্কুলারিস প্রোপিয়াটাকে ইনভলভ করছে। বি নাম্বারে কি হচ্ছে, আমাদের মাস্কুলার প্রোপিয়াটাকে ইনভেট করে সেরোসাতে চলে আসছে। এবং সি নাম্বারে কি বলছে, আশেপাশে যে লোকাল নেম নোড গুলো আছে সেই লিম নোড গুলোকে ধরছে, কিন্তু ডিস্টেন্স কোনো মেটা স্টেজিং হয়নি। এটা কি, এটা হলো আমাদের সি, লিম নোড ইনভলভমেন্ট। এরপরে ডিউক আর স্টেজিং দেয়নি, কিন্তু ডিস্টেন্ট মেটাস্টেসিস যদি থাকে তাহলে পরবর্তীতে এই মডিফিকেশনটা করা হয়েছে স্টেজ ডি হিসেবে। এখন আমরা প্রশ্নটাতে চলে যাই। প্রশ্নটা আসলে কি বলছে, প্রশ্নটা দেখেন, একটু খেয়াল করেন। লেখা আছে ইনভলভমেন্ট অফ রিজিওনাল লিম্ফ নোড। তাহলে রিজিওনাল লিম্ফ নোডকে ধরছে, সেটা বলা আছে। তারপর বি নম্বরে বলা আছে ডিরেক্ট লোকাল ইনভেশন অফ দ্য ইউরিনারি ব্লাডার। তাহলে এটা তো স্টেজ ডি তে চলে গেল, যেটা ডিউস স্টেজিং এর ডিপ স্টেজে চলে গেল সেখানে। লোকালাইজ টিউমার টু দ্য মিউকোজা এবং সাবমিউকোজা, তাহলে এটা আমাদের এর মধ্যেই আছে। বি নাম্বারে ফ্রি লিম্ফ নোড উইথ ইনভেশন অফ মিউকোজা। তাহলে এখানে দেখেন লিম্ফ নোড ফ্রি হইলে সেটা কি হবে, সেটা আমাদের, যদি লিম্ফ নোড ফ্রি থাকে তাহলে এখানে মিউকোজাকে ধরছে, শুধু এই হবে। ঠিক আছে, ই না হচ্ছে নান অফ দিস। তাহলে এক নম্বরে আমাদের লিম্ফ নোড ইনভলভমেন্ট করলেই ডিউক স্টেজিং কি হবে, সি নাম্বার স্টেজিং হবে। তাহলে এই অপশনে বলা আছে ইনভলভমেন্ট অফ রিজিওনাল লিম্ফ নোড, তাহলে এটার অ্যান্সার কি হবে, ডিউক সি স্টেজিং। তাহলে কোলোরেক্টাল ক্যান্সারের আমরা, সার্জারির আমরা তিনটা প্রশ্ন পড়লাম। একটা কোলোরেক্টাল সার্জারির আমার হচ্ছে স্টেজিংটা পড়লাম, আর প্রথমে দুইটা আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি অ্যানাল ক্যানেলের সেটা পড়লাম, এবং একটা প্রশ্ন পড়লাম কি পরজেগা সিনড্রোম। এই তিনটা প্রশ্নই আমাদের রিকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ, সব সময় পরীক্ষায় আসে। এরপরে আরেকটা প্রশ্ন একটু খেয়াল করেন। লেখা আছে 4 years old man presented to the emergency department with sigmoid perforation and fecal peritonitis. The BP is 90/60, ঠিক আছে, পাস ইজ 120। হোয়াট ইজ দ্য বেস্ট সার্জিক্যাল অপশন? এখন বলেন যে আমার কি হয়েছে, সিগময়েড কোলনে একটা পারফোরেশন নিয়ে আসছে। এখন সিগময়েড কোলনে পারফোরেশন নিয়ে আসার জন্য এখন বলছে কি তার ফিচার্স অফ শকও আছে, অলরেডি পেলভিক পেরিটোনাইটিস ডেভেলপ করছে, ঠিক আছে, ফিকাল পেরিটোনাইটিস ডেভেলপ করছে। তখন দেখেন, একটু খেয়াল করেন, এখানে আমরা আইলোস্টমি, আচ্ছা, আমরা যদি আইলোস্টমি করি তাহলে আলটিমেটলি কি হচ্ছে, আমার ডিস্টাল কোনো যেখানে পারফোরেশন আছে সেটা কিন্তু লার্জ গাটে যে পারফোরেশন আছে সেটা পারফোরেশনটাই হয়ে থাকছে। আমরা শুধু কি করছি, আমরা শুধু আইলোস্টমি করে ডাইভার্সন করছি। তাহলে এটা করে কিন্তু আলটিমেটলি আমাদের লাভ নাই, কারণ পারফোরেশন তো পারফোরেশন থেকেই যাচ্ছে, সেখানে তো কিছু সিক্রেশন আমাদের পেরিটোনিয়ামে চলেই আসবে। সি নাম্বারে বলা আছে, বি নাম্বারটা পরে বলছি, সি নাম্বারে বলা আছে ডাইভার্টিং আইলোস্টমি উইথ ডিসেন্ডিং রেকটাল অ্যানাস্টোমোসিস। আমরা একটু খেয়াল করব, এখানে সিগময়েড কোলনটাকে কাটার পরে বলছে আমরা ডিসেন্ডিং এবং রেকটাল কোলনকে অ্যানাস্টোমোসিস করে দিব, আর হচ্ছে আমাদের আইলোস্টমি করে ফেলবো ডাইভার্সন করার জন্য। তাহলে একটু আমরা যদি লেনটার কথা খেয়াল করি, আমাদের হচ্ছে এদিকে ছিল আইলিয়াম, আইলিয়ামের পরে আইলোসিকাল ভালভ, তারপরে সিকাম, তারপরে হচ্ছে আমার কি অ্যাসেন্ডিং কোলন, তারপর হচ্ছে ট্রান্সভার্স কোলন, তারপর হচ্ছে ডিসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলনের পরে তারপর হচ্ছে সিগময়েড কোলন, এবং পরে হচ্ছে আমাদের কি থাকতেছে, আমাদের হচ্ছে রেকটাম থাকতেছে, অ্যানাল ক্যানাল থাকতেছে। এখন বলছে সিগময়েড কোলনে পারফোরেশন, তাহলে এই জায়গাটা কেটে আমরা কি বলতেছে, আমাদের হচ্ছে রেকটাম এবং ডিসেন্ডিং কোলনের একটা আমরা অ্যানাস্টোমোসিস করে দিব, এবং এই আইলোস্টোমিটাকে ডাইভার্স করে দিব, ঠিক আছে, সেটা বলতেছে, যাতে আমাদের ওই যে অ্যানাস্টোমোসিস করলাম ওই জায়গাটা আমাদের কি হয়, একটা হচ্ছে হিলিং প্রসেসে যেতে পারে ডাইভারশন করার মাধ্যমে।
আর ই নাম্বারে বলা আছে সিকোস্টমি। তাহলে সিকোস্টমি সিকাম কেটে আমরা কি করব আলটিমেটলি, ঠিক আছে। এখন তার মানে আমাদের এই জিনিসটা অপশনটা কেন হবে না, যখন আমরা কোনো ইমার্জেন্সি প্রসিডিউর করব তখন আমরা অ্যানাস্টোমোসিস করি না। কারণ ইমার্জেন্সি প্রসিডিউরে আমরা যদি অ্যানাস্টোমোসিস করে ফেলি তাহলে আমাদের লিকেজ হওয়ার চান্সটা অনেক বেশি। তারপরে আবার আমরা যদি লার্জ গার্ডে করি সেই অ্যানাস্টোমোসিসটা, সেখানকার লিকেজ হওয়ার চান্সটা আরও বেশি। এই জন্য আমরা কি করি, আমরা হার্টম্যান প্রসিডিউর করি। কি করি, আমাদের এই অংশ যেটা আছে এই জিনিস অংশটাকে আমরা কেটে ফেলি, এই অংশটাকে কেটে ফেলি, যে অংশটা পারফোরেটেড হয়ে আছে এই অংশটা যদি কেটে ফেলি আমরা, তাহলে আমাদের কি করবে, ডিস্টাল ইনটাকে আমরা ভিতরে এন্ডোস্টাপ্লার দিয়ে বন্ধ করে সেটা আমরা অ্যাবডোমেনের মধ্যে রেখে আসি, এবং প্রক্সিমাল যে ইনটা আছে সেটাকে আমরা কি করি, সেটাকে আমরা কোলোস্টমি করে স্কিনে, সাধারণত কোলোস্টমি লেফট সাইডে সিচুয়েটেড হয়, কোলোস্টমি করে সেটা তাহলে কি কোলোস্টমি হবে, ইন কোলোস্টমি হবে। যেহেতু একটা ইনকে আমি পুরাপুরি বাইরে বের করে এনে দিছি, তাহলে কোলোস্টমিটাকে আমি স্কিনের সাথে কানেক্টেড করে দিব, এটাকে বলবো ইন কোলোস্টমি। তাহলে ইন কোলোস্টমি করে আলটিমেটলি আমরা ইমার্জেন্সি প্রসিডিউরের সার্জারিটা করে থাকি পারফোরেশনে, যখন লার্জ গার্ডে পারফোরেশন হবে। দেখেন এখানে কয়েকটা কথা আমি বলছি, বলা আছে ইন দ্য ইমার্জেন্সি সেটিং হোয়ার দ্য বাউল হ্যাজ পারফোরেটেড দ্য রিস্ক অফ অ্যানাস্টোমোটিক ব্রেকডাউন ইজ সাচ গ্রেটার, পার্টিকুলারলি হোয়েন দ্য অ্যানাস্টোমোসিস ইজ কোলন টু কোলন। অর্থাৎ কোলনে কোলনে যখন অ্যানাস্টোমোসিস হয় তখন অ্যানাস্টোমোটিক ব্রেকডাউনটা অনেক বেশি। কি বললাম, কোলনে কোলনে অ্যানাস্টোমোসিস করলে ব্রেকডাউনটা অনেক বেশি হয়, এই জন্য এখানে পারফোরেশন হওয়ার চান্সটা অনেক বেশি হয়। তারপরে বলছে ইন দিস সিচুয়েশন অ্যান্ড ইন কোলোস্টমি ইজ অফেন সেফার। তাহলে একটা ইন কোলোস্টমি আমরা করে দিব, পরবর্তীতে যখন ফিকাল পেরিটোনাইটিসটা রিজলভ হয়ে যাবে, পেশেন্ট স্টেবল হয়ে যাবে, গার্ড ফাংশন নর্মাল হবে, তখন আমরা রিভার্স করে লেটারেই আবার সেটা আমরা অ্যানাস্টোমোসিস করে দিতে পারবো। বাকি বলছে when the resection of the sigmoid colon is performed and in colostomy inspection the operation is referred to as Hartmann procedure। এই প্রসিডিউরটাকে হার্টম্যান প্রসিডিউর বলে। তাহলে সিগময়েড কোলনে যখন আমরা রিসেকশন করে তার প্রক্সিমাল লিনটা কোলোস্টমি হিসেবে বাইরে বের করে দিব, এটাকে আমরা কি বলছি, আমরা হার্টম্যান প্রসিডিউর বলছি। এখানে আমরা কি করছি, while left sided resection are more risky, ileocholic anastomosis are relatively safe even in the emergency setting and do not need to be defunctioned। ঠিক আছে, এখানে দেখেন যখন আমরা হচ্ছে এখানে দেখেন আমরা একটা কথা বলতেছি, এখানে বলছে যখন লেফট কলোনের রিসেকশন রিস্ক হয়ে যাবে, আমরা রিসেকশন করার চান্সটা কম থাকে, তখন কি করি, ইলিওকোলিক অ্যানাস্টোমোসিস আর রিলেটিভলি সেফ। তখন আমরা ইলিয়ামের সাথে কোলনের একটা অ্যানাস্টোমোসিস করে আমরা কি করি, আমাদের হচ্ছে আইলিয়ামটাকে ডাইভার্সন করে দিই, ঠিক আছে, আইলিওস্টমি করে দিই, এবং এই ক্ষেত্রে আমাদের ডিফাংশন নাও লাগতে পারে। তাহলে মোদ্দা কথা, যে কথাটা আমাদের মনে রাখতে হবে, ইমার্জেন্সি সেটিংয়ে আমরা যখন দেখব ইমার্জেন্সি এরকম পারফোরেশন নিয়ে আসছে, তখন আমরা অ্যানাস্টোমোসিস করব না। বিশেষ করে যখন কোলনের সাথে কোলনের অ্যানাস্টোমোসিস করা লাগে, তখন অ্যানাস্টোমোটিক লিকেজটা চান্স অনেক বেশি, ঠিক আছে। এরকম সিগময়েড কোলনে যখন আমাদের ডিসেকশন করতে হবে, তখন আমরা ইন কোলোস্টমি করে হার্টম্যান প্রসিডিউর করে সেটা রেখে আসব, ভিতরে একটা ইন রেখে আসব, আরেকটা ইন প্রক্সিমাল ইনটা আমরা বাইরে স্কিনের সাথে বের করে দিব, তাহলে এটাই হবে আমরা হার্টম্যান প্রসিডিউর, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা একটু খেয়াল করি। তাহলে এখানে প্রশ্নটাতে আবার চলে আসি, দেখেন এখানে সিগমেন্ট পারফোরেশনের কথা বলছে, এখানে বিপিও আনস্টেবল এই কথাটাও বলছে, পাস 120 এটাও বলছে। এখন আমার সার্জিক্যাল অপশনটা কি হবে, কি বলছে, হার্টম্যান প্রসিডিউর আমরা এখানে করতে পারি। তার মানে যেহেতু ইমার্জেন্সি সেটিং এ আসছে, সেখানে আমরা অ্যানাস্টোমোসিস করব না, কারণ এখানে কোলনে অ্যানাস্টোমোসিস করতে হবে। ফলে আমরা কি করব, হার্টম্যান প্রসিডিউর করে একটা ইনকে ডিস্টাল করে ইন কোলোস্টমি হিসেবে বাইরে বের করে দিব, আরেকটা ইনকে পেটের মধ্যে রেখে দিব, পরবর্তীতে সেটা আবার রিভার্স করে সেটা অ্যানাস্টোমোসিস করে দিব, ঠিক আছে। তাহলে এই কথাটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আরেকটা প্রশ্ন একটু খেয়াল করেন, এই দুটা প্রশ্ন মূলত পড়লে আমরা কখন হচ্ছে ইন করব কোলোস্টমি, কখন আমরা লুপ করব, এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। দেখেন বলছে কি, if 65-year-old lady is admitted with a large bowel obstruction, কি বলছে, তার লার্জ বাউলে একটা অবস্ট্রাকশন আছে, কেন, সিটি স্ক্যানে দেখা গেল তার টিউমার আছে মিড রেকটামে এবং কোনো এভিডেন্স অফ মেটাস্টেসিস নাই, হোয়াট ইজ দ্য মোস্ট সার্জিক্যাল অপশন, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোর্স অফ ট্রিটমেন্ট।
এটা গুরুত্বপূর্ণ। দেখেন এখানে বলছে আমাদের লার্জ বাউল অবস্ট্রাকশন আছে কি জন্য? রেকটাল গ্রোথ নিয়ে। তাহলে এটাও ইমার্জেন্সি একটা সিচুয়েশন, কিন্তু অবস্ট্রাকশন নিয়ে আসছে। ঠিক আছে? আমরা সিটি স্ক্যান করে মিড রেকটামে একটা গ্রোথ পাইছি, যেটা হচ্ছে আমাদের মেটাস্টেসিস নাই বুঝাইছে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা খেয়াল করি। আমরা তাহলে ফরমেশন অফ লুপ কোলোস্টমি আমরা আলাদা করে শুধু ডাইভারশন করে দেব কিনা? প্রথম অপশন সেটা বলছে। বি নাম্বারে বলছে আমরা হার্টম্যান প্রসিডিউর করতে পারি কিনা? একটু আগে যেভাবে দেখলাম। রিসেকশন করে আমরা হচ্ছে কোলোস্টমি করে রাখবো, পরে অ্যানাস্টোমোসিস করব। সি নাম্বারে বলা আছে প্যান প্রক্টোকোলেক্টমি অ্যান্ড ইন্ডাইলোস্টমি। প্যান প্রক্টোকোলেক্টমি কি? আমরা পুরো আমাদের রেকটাম এবং কোলন লার্জ গার্ড এর পুরোটা কেটে ফেলবো, কেটে ফেলে একটা ইন্ডাইলোস্টমি করে দিব। ডি নাম্বারে বলা আছে লো অ্যান্টেরিয়র রিসেকশন অ্যান্ড কভারিং লুপ আইলোস্টমি। অ্যান্টেরিয়র রিসেকশনটা লো হবে এবং হচ্ছে কভারিং লুপ আইলোস্টমি। তাহলে আমরা অ্যান্টেরিয়র রিসেকশন, এটা হচ্ছে আমার রেকটাল কার্সিনোমার ট্রিটমেন্ট। আমরা অ্যান্টেরিয়রলি যে রিসেকশন করি লো ভ্যারাইটিতে, আলট্রা লো ভ্যারাইটি আছে, হাই অ্যান্টেরিয়র রিসেকশন আছে। তাহলে লো রিসেকশন করতে পারি, একটা হচ্ছে লুপ আইলোস্টমি করে দিতে পারি, আমাদের হচ্ছে ইন কোলোস্টমিও করে দিতে পারি। দুইটা অপশন বলছে। এখন কোনটা আমরা করব? এখানে একটু খেয়াল করেন এই প্রশ্নটা। বলছে অ্যাভয়েড ইমার্জেন্সি রিসেকশন ইন লার্জ বাউল অবস্ট্রাকশন ডিউ টু রেকটাল ক্যান্সার। যখন রেকটাল ক্যান্সারের কারণে লার্জ বাউল অবস্ট্রাকশন হবে, তখন আমরা ইমার্জেন্সি রিসেকশন করব না, আমরা শুধু ডাইভারশন করে আসব। ঠিক আছে? তারপর বলছে দ্য পেশেন্ট হ্যাজ প্রেজেন্টেড উইথ লার্জ বাউল অবস্ট্রাকশন, হাউএভার ইন দেয়ার কেস অফ rectal cancer she is uncompletely states as ability to complete resect the lesion can only be determined with MRI scanning and that information is not provided. তার মানে আমরা এমআরআই করে আলটিমেটলি আমার মেজোরেক্টাল ফাসাকে ইনভলভ করছে কিনা, আরো টু দা পয়েন্ট সার্জারি করার জন্য আমার অবশ্যই এমআরআই লাগবে, কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমি এমআরআই পাইনি। তারপরে ইভেন দ্য লেশন ওয়ার রিসেক্টেবল ইন দ্য ইমার্জেন্সি সিটিং, it is often safer to undertake a simple procedure such as loop colostomy and then complete surgery at later date. তার মানে বলছে আমাদের যদি এরকমও হিস্ট্রি থাকতো, এমআরআই করেও আসছে, আমি বুঝতে পারছি আমার লেশনটা রিসেক্টেবল, আমি চাইলে এই অপারেশনটা করে ফেলতে পারবো, আমার যদি এই আইডিয়াও থাকে, তবু আমরা কি করতে পারি? আমরা হচ্ছে লুপ কোলোস্টমি করে দিয়ে আসবো। ইমার্জেন্সি আমরা ডেফিনিটিভ সার্জারিটা করব না, এটা লেটারলি করব। কারণ ইমার্জেন্সি কন্ডিশনে আমাদের যেহেতু একটা চেঞ্জ আসে, সেটার কারণে আমার অ্যানাস্টোমেটিক লিকেজ হওয়ার চান্সটা বেশি, বা আমরা পিওর টু দ্য পয়েন্ট সার্জারিটা করতে পারবো না, কারণ পেশেন্ট তো অলরেডি আনস্টেবল অবস্থায় আছে। তারপরে বলা আছে এ লো anterior resection and loop ileostomy in this situation would most certain leak। তার মানে এখানে কি বলছে? এখানে বলছে আমরা অ্যান্টিও রিসেকশন করে এখানে যদি আমরা করতে পারি, লুপ আইলোস্টমি করে দিয়ে আসতে পারি। অ্যান্টিও রিসেকশন করলেও তো আমার কি হবে? আমাদের তো অ্যানাস্টোমোসিস করে দিয়ে আসতে হবে। সেখানে আমরা অলমোস্ট লিক করে অ্যানাস্টোমেটিক লিকেজ হয়। তাহলে মূল কথা হচ্ছে ইমার্জেন্সি প্রসিডিউরেও আমরা অ্যানাস্টোমোসিস করব না। একটু আগে যে প্রসেসটা বললাম ঠিক ওরকমই। রেকটালে যখন গ্রোথ হবে, যখন সিগময়েডে গ্রোথ হবে, তখন আমরা হার্টম্যান করে দিয়ে আসবো, একটা ইন কোলোস্টমি হিসেবে বের করে দিয়ে আসবো, একটা ইন ভিতরে রেখে দিব। আর যখন আমাদের রেকটালে কার্সিনোমা হবে এবং অ্যাকুট প্রেজেন্টেশন করবে, স্টেজিংটা কমপ্লিট থাকবে না বা ইমার্জেন্সি সিচুয়েশনে আসবে, তখন আমরা কি করব? শুধু লুপ কোলোস্টমি করে আমার হচ্ছে এই লার্জ ওয়ালটা ডাইভারশন করে দিব। ডাইভারশন করলে আলটিমেটলি ওই জায়গাটা একটু রিস্ক পাইলো, পরে আমরা লোকাল স্টেজিং করে এমআরআই করে ডেফিনিটিভ সার্জারিটা পরবর্তীতে করব। ঠিক আছে? তাহলে প্রথম দিকে শুধু আমরা কি করব? ডিফাংশনিং করে একটা লুপ কোলোস্টমি করে দিয়ে আসব। এটাই হচ্ছে আমাদের কথা। হুম? তাহলে কয়েকটা কথা আমরা পড়লাম, 5টা প্রশ্ন আমরা দেখলাম। এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং রিকলের প্রশ্ন। আমাদের এই প্রশ্নগুলো নিয়ে কোনো কোশ্চিন থাকলে করতে পারেন। এই জিনিসগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা অল্প কিছু প্রশ্ন আমাদের যখন আমরা সেশন করি, অল্প কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি, যাতে আমাদের এই বেসিকগুলো ক্লিয়ার হয় এবং একটা শর্ট সেশনে আপনারা আপনাদের পড়াটা পড়ে ফেলতে পারেন। আমাদের জেনেসিস আউটলায়ারের আমাদের যে রেগুলার ব্যাচ, এই ব্যাচটা শুরু হচ্ছে সেপ্টেম্বর ডায়েটে
ব্যাচের যে রেগুলার ব্যাচ সেটা শুরু হচ্ছে আমাদের 25 তারিখ থেকে। এটা মূলত সপ্তাহে 2 দিন ক্লাস হয়, এবং যারা সেপ্টেম্বর ডাইরে পরীক্ষা দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনি যখন ফর্ম ফিল আপটা করবেন, 1 লক্ষ টাকা জমা দিবেন, তখনই আপনার গায়ে লাগবে। যতই ব্যস্ততা থাকুক, আপনি সময় বের করে কিন্তু পড়াশোনা করে ফেলবেন। ঠিক আছে? এই 25 তারিখে আমাদের এই রেগুলার ব্যাচের ওরিয়েন্টেশন হবে। সেখানে আমাদের ডিটেলস, আমাদের কোর্স আউটলাইনটা, এবং কিভাবে প্রথম থেকে পড়লে আমাদের এমআরসিএস এর সফলতাটা প্রথমবারেই আসে। বিশেষ করে নতুন সিস্টেমে যেহেতু কোশ্চিন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে, এজন্য আমাদেরকে খেয়াল করতে হবে বেসিকটা একেবারে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, যাতে কোনোভাবেই প্রশ্নটা যেভাবে ঘুরিয়ে আসুক আমার জন্য যাতে অসুবিধা না হয়। বাংলাদেশ থেকে ম্যাক্সিমামই পাশ করে, বিশেষ করে জেনেসিসে প্রায় 100% এমআরসিএস পার্ট 1-এ পাশ করে। পার্ট বি এরও প্রোগ্রাম আমরা শুরু করেছি। সো আলটিমেটলি আপনি যদি আপনার সময়টা দিতে পারেন, বাকি প্রিপারেশনের দায়িত্বটা আমাদের। আমাদের সাথে থাকলে এই কমপ্লিট প্রিপারেশনের জার্নিটা আপনার সুন্দরভাবে শেষ হবে, এবং আমরা সফলতার মুখ দেখব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আজকে যে 5টা রিকল আলোচনা করলাম, এই নিয়ে কারো প্রশ্ন আছে নাকি? বা অনলাইনেও যারা আছেন প্রশ্ন করতে পারেন কমেন্টে। প্রশ্ন না থাকলে আমরা আজকের প্রোগ্রামটা এখানে শেষ করব। সবাইকে ধন্যবাদ ক্লাসটি করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।